জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবেই পথ হারাই। কেউ ভুল সিদ্ধান্ত নেই, কেউ অন্যের কথায় ভেসে যায়, আবার কেউ এমন এক অভ্যাসের মধ্যে ডুবে যায় যা আমাদের নিজেদেরও ভালোভাবে চিনতে দেয় না। কিন্তু সত্যিকারের শক্তি কি জানেন? নিজের ভেতরের অন্ধকারকে জয় করা, নিজেকে আবার নতুন করে গড়ে তোলা। একটা সময় আসে যখন মানুষ নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি এভাবেই শেষ হয়ে যাব? আজকের সিনেমা আমাদের ভেতরে লুকিয়ে থাকা দ্বিতীয় সুযোগের গল্প। কখনো কখনো জীবন আমাদের এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু সেটাই পরে আমাদের নতুন করে গড়ে ওঠার সুযোগ দেয়। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সেই সুযোগটা নিতে প্রস্তুত? তাহলে চলুন শুরু করি আজকের ডার্ক কমেডি হরর মুভি, যার নাম বটল রাধা। গল্পের শুরু হয় মণি নামের একজন মিস্ত্রিকে দেখিয়ে, যে একটি কনস্ট্রাকশন সাইটে তার ঠিকাদারের সঙ্গে ঝগড়া করছে। আসলে মণিকে 12 ফুটের জায়গায় প্লাস্টার করতে বলা হয়েছিল, কিন্তু সে ভুল করে 17 ফুটের জায়গায় প্লাস্টার করে দেয়। শুধু তাই নয়, মণি সব সময় কাজে দেরি করে আসে, সময় নষ্ট করে আর সবার সঙ্গে ঝগড়া করে। এসবের পেছনে একটাই কারণ, মণি প্রচুর পরিমাণে মদ খায়। তার কাছে কাজের চেয়ে মদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে সে বারবার কাজ ছেড়ে দেয়, কিন্তু মদ ছাড়তে পারে না। তাই মণি এবারও সিদ্ধান্ত নেয় যে সে এই কাজ আর করবে না। যাওয়ার সময় সে ম্যানেজারকে বলে, তোমার এই বালের কাজে দরকার নেই আমার। এরপর সন্ধ্যায় মণি তার মাতাল বন্ধুদের সঙ্গে একবারে মদ খেতে খেতে সারাদিন কি হয়েছে তা নিয়ে আলোচনা করে। তাদের মধ্যে একজন বলে, গ্রামের লোকেরা আমাদের পেছনে অনেক খারাপ কথা বলে। তারা মনে করে আমরা বাড়ি থেকে টাকা চুরি করে মদ কিনি, অথচ আমরা নিজেরাই তো কাজ করে টাকা উপার্জন করি। মণি উত্তরে বলে, বলতে দে শালাদের যা মনে চায়, কিছু সময় অপেক্ষা কর, তারপর আমি এমন কিছু করব যা পুরো গ্রাম অবাক হয়ে দেখবে। এভাবে বলার পর মণি রাতে বাড়ি ফিরে আসে। দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার 2 সন্তান আইসক্রিম খাইতে চায়। সেই সময় আইসক্রিম বিক্রেতাও সেখানে দাঁড়িয়েছিল। মণি তাকে বলে, দে তো 2টা আইসক্রিম, কিন্তু মণি কোনো টাকা দেয় না। বিক্রেতা মণির মাতাল এবং বাকি খাওয়ার স্বভাব ভালোভাবেই জানতো, তাই সে চুপচাপ সরে যেতে চায়, কিন্তু উল্টো মণি রেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করে। এ সময় মণির স্ত্রী এসে জিজ্ঞাসা করে, তোমার বাইক কোথায়? আজ সকালে তো বাইক নিয়ে কাজে গিয়েছিলে। এটা শুনে মণি বিষয়টি এড়িয়ে যায়, উল্টো নানা বাহানায় অন্য কিছু নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে। সে প্রচন্ড রেগে গিয়ে বেটি মানুষ খালি বেশি কথা বলে বলে স্ত্রীকে ধমক দিয়ে ঘরের ভেতর পাঠিয়ে দেয়। আসলে গুণধর মণি মদের টাকার জন্য নিজের বাইকটাও বিক্রি করে দিয়েছে। মণির প্রতিবেশীরা তারা প্রতিদিন মদ খেয়ে চিৎকার, চেঁচামেচি আর ঝগড়া দেখতে দেখতে বিরক্ত। তাই সবাই একসঙ্গে চিৎকার করে মণিকে বকাঝকা শুরু করে, কিন্তু মণি পাল্টা তাদের খুব খারাপ ভাষায় গালাগালি করে এবং হঠাৎ মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মণি একটা ইট তুলে তার এক প্রতিবেশীর মাথায় মেরে বসে। এতে তার মাথা ফেটে যায় এবং রক্ত বের হতে থাকে। এখনই ঝগড়ার আওয়াজ শুনে পুলিশ এসে হাজির হয়। পুলিশ মণিকে থানায় নিয়ে যায়। সেখানে অফিসাররা তাকে জিজ্ঞেস করে, হালার পুত, 3 বেলা ভাত খাওয়ার পয়সা নাই আর গ্যালন গ্যালন মদ খাও। এটা শুনে মণি ইমোশনাল হওয়ার ভান করে বলে, স্যার আমি তো মদ ছাড়তেই চাই, কিন্তু পরিবার নিয়ে দুশ্চিন্তা, সারাদিন বউয়ের ক্যাচক্যাচানি, বাচ্চাদের ধানাই পানাই, এসবের কারণেই তো ছাড়তে পারছি না স্যার। মণির এই কথা শুনে পুলিশ অফিসার তাকে জেলে না পাঠিয়ে থানার স্টোররুম ও ওয়াশরুম পরিষ্কার করার শাস্তি দেয়। তবে মণি একা নয়, তার সঙ্গে আরেকজন মদখোর বন্ধুকেও ধরা হয়েছিল এবং তাদের দুজনকেই স্টোররুম পরিষ্কার করতে বলা হয়। পরিষ্কার করতে করতে হঠাৎ মণি স্টোররুমের এক কোণে অনেকগুলো মদের বোতল দেখতে পায়, যেগুলো পুরোপুরি সিল করা। মদ দেখে তো তার আর মাথা ঠিক থাকে না, কিন্তু তার বন্ধু তাকে সতর্ক করে, এইটা কিন্তু থানা, মনে রাখিস, বেশি বাড়াবাড়ি করলে পুলিশ কিন্তু তোর পেছন দিয়ে মদ ঢুকে দিবে। কিন্তু ততক্ষণে মণির নেশার আসক্তি জেগে ওঠে। সে একটার পর একটা বোতল খুলে মদ পান করতে শুরু করে এবং কিছু বোতল নিজের শরীরে লুকিয়ে রাখে। আসলে এই মদগুলো একটি মামলার প্রমাণ ছিল। কিছুক্ষণ পর অফিসাররা জানতে পারে যে মণি একাই সব মদ খেয়ে ফেলেছে। এ বিষয়ে যদি বাইরের লোক জানতে পারে তাহলে থানার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই মণির স্ত্রীকে থানায় ডাকা হয়। অফিসাররা তাকে বলেন, তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও, এইসব মাতালদের জেলে ভরলে বরং সরকারেরই ক্ষতি। তবে মনে রেখো, যদি আবারও মদ খেয়ে ঝগড়া করতে দেখি তাহলে এমন শাস্তি দেব যা সে কখনো ভুলতে পারবে না। স্ত্রী লজ্জায় মাথা নিচু করে থাকে। এদিকে থানার বাইরে যাওয়ার সময় মণি কিছু মদের বোতল চুরি করে আনে এবং বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে থাকে।
সেই রাতেই মনির বাড়িতে কিছু লোক আসে। তাদের সঙ্গে ছিলেন এক বড় ব্যবসায়ী যার নাম বিল্ডার অশোক। অশোক বলে, আমার ৭,৪০০ স্কোয়ার ফুটের একটা প্লট তৈরি করতে হবে ভাই। এখানে সবাই বলছে তুমি নাকি এলাকার সবচেয়ে দক্ষ মিস্ত্রি, তাই আমি চাই তুমি আমার জন্য কাজ করো। এই কথা শুনে মনি দারুণ খুশি হয়ে যায়, কিন্তু ভাব নিয়ে বলে, তো তাতে কি হয়েছে? মানুষের কি ঘুমটুম বলে কিছু নাই নাকি? এই সামান্য বিষয় নিয়ে এত রাতে একজন ভদ্রলোককে এইভাবে ডাকাডাকি করেন। তবে যেহেতু এসেই পড়েছেন, কি আর করা যাবে, টেনশন নিয়েন না, আমি প্ল্যান মাফিক সব বানায় দিব। এই কথা শোনার পর অশোক বলে, কিন্তু ভাই আমাদের এখনই কনস্ট্রাকশন সাইটে যেতে হবে, ইমার্জেন্সি। আপনার মতো দক্ষ মিস্ত্রি না হলে আর কারো দ্বারা সম্ভব নয়। মনি তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে কিছু দরকারি যন্ত্রপাতি নিয়ে বাড়ি থেকে বের হয় এবং গাড়িতে ওঠার আগে তার প্রতিবেশীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে সবাইকে ডেকে বলে, তোমরা তো আমাকে 2 পয়সাও দাম দাও না, আর দেখো কত বড় বড় প্লট বানানোর অফার আসে আমার কাছে। লোকেরা নিজেরাই আমাকে বাড়িতে এসে আমার কাছে কাজ দিতে চায়, ব্যাককেলের দল। এরপর মনি গাড়িতে উঠে বসে এবং সবার সঙ্গে কনস্ট্রাকশন সাইটের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছায়। এরপর মনি উপরে উঠে বিল্ডিং পরিদর্শন করতে শুরু করে, কিন্তু সমস্যা শুরু হয় যখন মনি একটি ঘরে প্রবেশ করে। সে দেখে ঘরটিতে কোনো লাইট নেই। রাগে গর্জে উঠে এসে চিৎকার করে, ধুর মিয়া, এখানে তো লাইটই নাই। লাইট না থাকলে কিভাবে কাজ করব? 2 দিনের সময় দিয়েছেন, অথচ ভালোভাবে যে কাজ করব তার কোনো ব্যবস্থাই করেননি। কিন্তু ঠিক তখনই পেছনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠে। মনি হতবাক হয়ে দেখে তার সামনে অনেকগুলো মাদকাসক্ত লোক বসে আছে। আর এখানে আসল সত্যি সামনে আসে। এটি আসলে কোনো কনস্ট্রাকশন সাইট নয়, বরং এটি একটি মাদক পুনর্বাসন কেন্দ্র। এখানে মাদকাসক্তদের নিয়ে আসা হয় এবং যতদিন না তারা মদ ছাড়তে পারে ততদিন তাদের এখানেই রাখা হয়। মনি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে রেগে চিৎকার করতে থাকে, শালা আমার সাথে ফাতরামি, কাজ করার কথা বলে রিহ্যাবে নিছোস আমারে। কিন্তু তখনই এক মাদকাসক্ত ব্যক্তি তার দিকে তাকিয়ে বলে, চিৎকার করে গলা ফাটালেও লাভ নাই, আমরাও প্রথম এমনই চিৎকার করেছিলাম। ঠিক তখনই এক স্টাফ একজন মাদকাসক্তের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুই কতবারই রিহ্যাবে এসেছিস? সে উত্তর দেয়, 17 বার। এটা শুনে স্টাফ রেগে গিয়ে তাকে চড় থাপ্পড় মারে এবং লাথি মারতে থাকে। সে বলে, হালার পুত, এতবার আসার পরও তোর শিক্ষা হয়নি, আর কতবার তোকে সংশোধন করতে হবে? এই দৃশ্য দেখে মনি পুরোপুরি ভয় পেয়ে যায় এবং এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকে। পরদিন সকালে অশোক সেখানে এসে সবার সঙ্গে কথা বলে। মনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অশোক তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। অশোক সবাইকে নিয়মকানুন মেনে চলার নির্দেশ দিয়ে চলে যায়। পরে সে মনিকে একান্তে ডেকে বলে, চিন্তা করো না, তুমি কিছুদিনের মধ্যে এখান থেকে ছাড়া পাবে। মনি বলে, স্যার আমি তো মদ তেমন একটা খাই না, 2 সপ্তাহে মাত্র 1 বার মদ খাই। এই কথা শুনে অশোক রেগে গিয়ে বলে, হালার পুত, তুই পুলিশের স্টোর রুমে সব মদ খেয়ে নিয়েছিস আর এখন ডাহা মিথ্যা বলিস। ভদ্রভাবে বলতেছি, মুখ বন্ধ রাখ আর যা বলা হয় তাই কর। এরপর সে খেয়াল করে যে রুমের দরজা খোলা রয়েছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু বিল্ডিং এর মেইন গেট লক করা থাকে। ফলে ধীরে ধীরে মনি বুঝতে শুরু করে এখান থেকে পালানো সম্ভব নয়। তাই সে বাধ্য হয়েই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমরা অনেক রকম মাদকাসক্তকে দেখি। যেমন এক অধ্যাপক, সে মাদকাসক্ত। সে অশোককে চ্যালেঞ্জ করে বলে, আমরা তো নিজের টাকায় মদ কিনি, সেটা কিভাবে খরচ করব তা আমাদের সিদ্ধান্ত, সরকার আমাদের এই অধিকার দিয়েছে। অধ্যাপক আরো বলে, ক্ষমতা থাকলে তাদের ধরে আনো যারা মদের দোকান চালায়, তারা বিক্রি না করলে তো আমরা খেতে পারবো না। স্টাফরা বুঝতে পারে যে তার কথা ঠিক, কিন্তু এই বিষয়ে কিছু করার ক্ষমতা তাদের নেই বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর একদিন অশোক মনিকে একটি ভয়ানক তথ্য দেয়। বলে, যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমার শরীরে যে ওষুধ দেওয়া হয়েছে তার মধ্যে একটি চিপ রয়েছে। পালানোর চেষ্টা করলেই সেটা ফেটে যাবে আর তুমি মারা যাবে। এ কথা শুনে মনি আতঙ্কে কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি অন্যদের এই তথ্য জানায়, কিন্তু তারা হেসে বলে, হালার পুত, তোকে বলদ বানাইছে। এদিকে একদিন সকালে মনির পরিবার তাকে দেখতে আসে। স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে মনি বুঝতে পারে যে তাকে এই রিহ্যাব সেন্টারে পাঠানোর পরিকল্পনা তার স্ত্রী করেছিল। সেই অশোককে টাকা দিয়ে বলেছিল যেন মনিকে চালাকি করে এখানে নিয়ে আসে। এটা জানতে পেরে মনি খুব রেগে যায় এবং তার স্ত্রীকে হুমকি দেয়, খুব বাল ফালাইছো, একবার আমি এখান থেকে বেরোই, তারপর রিহ্যাব তো পেছন দিয়ে বের করে দিব। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অশোক সব শুনে ফেলে। সে রাগে সবার সামনে মনিকে চড় মেরে বলে, তুই নিজেকে ডন মনে করিস? যা টয়লেটে গিয়ে মাস্তানি কর। এরপর শাস্তি হিসেবে মনিকে পুরো একটা দিন টয়লেটে থাকতে বলা হয়। একদিন রাতে সবার জন্য একটা সিনেমা দেখানো হয়, যেখানে দেখা যায় এক আসামি জেল থেকে পালানোর
পরিকল্পনা করে এবং সফল হয়। এটা দেখে মনি অনুপ্রাণিত হয় এবং ভাবে আমাকেও এখান থেকে পালাতে হবে। সে সবার সাথে কথা বলে, কিন্তু বেশিরভাগ লোক এতে রাজি হয় না। তাই মনি একাই পালানোর পরিকল্পনা শুরু করে। সে টয়লেটের জানালার লোহার রডগুলো আস্তে আস্তে খুলতে থাকে। পরে এমন ভাবে লাগিয়ে রাখে যেন মনে হয় রডগুলো এখনো ঠিকঠাক জায়গায় আছে। এদিকে সেই সেন্টারে নতুন আসা এক যুবক যার নাম রেড, তার সঙ্গে সে বন্ধুত্ব করে। মনি রেডকে জিজ্ঞাসা করে, তুই কি আমার সাথে পালাবি? রেড বলে, আমরা 2 মাস পর এমনিতেই ছাড়া পাবো ভাই, কি দরকার হুদাই ঝামেলা করার। তবে সে মনিকে একটা আইডিয়া দেয়, তোমার চাদরগুলোর সঙ্গে আরো কিছু চাদর জোড়া লাগিয়ে একটা দড়ি বানিয়ে নাও, তাহলে টয়লেটের জানালা দিয়ে নিচে নামতে পারবে। এই সময় সেন্টারের এক স্টাফ দেখে যে থমাস নামে এক ব্যক্তি, যাকে 1 সপ্তাহ আগে সুস্থ মনে করে বাড়ি পাঠানো হয়েছিল, আবার ফিরে এসেছে। কারণ সে আবার মাত্র 1 সপ্তাহের মধ্যেই মদ খাওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে স্টাফ খুব রেগে যায় এবং থমাসকে সবার সামনে মারধর করতে শুরু করে। এই দৃশ্য দেখে রেড আর সহ্য করতে পারে না, সে এসে স্টাফকে থামাতে চায়। কিন্তু এতে স্টাফ আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং রেডকেও মারধর শুরু করে। এরপর সে রেডকে ধরে সবার সামনে নিয়ে যায় এবং বলে, সবাই একে চড় মার। সবাই ভয়ে চড় মারে, কিন্তু যখন মনির পালা আসে সে চড় মারতে অস্বীকার করে। প্রথমে রেডকে চড় মারতে না চাইলেও পরে মনি পরিস্থিতির চাপে পড়ে তাকে চড় মারতে বাধ্য হয়। কিন্তু রেড এটা ভুলতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে সে মনির সাথে পালাবে। তাদের সঙ্গে পরে আরেকজন যোগ দেয়। পালানোর রাতে রেড কিছু সময়ের জন্য কোথাও চলে যায়। পরে ফিরে এসে 3 জন মিলে রিহ্যাব সেন্টার থেকে পালিয়ে যায়। তারা একটা চায়ের দোকানে গিয়ে বসে এবং আরামে চা খেতে থাকে। কিন্তু রেড অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে হঠাৎ গ্লাস ভেঙে ফেলে এবং চিৎকার করে বলে, আমার কাছে এসো না, আমি তোমাদের মেরে ফেলবো। কিছু সময় পর রেড শান্ত হয় এবং বলে, আমি কোকেন আর ড্রাগসের প্রতি আসক্ত, আর আমি একটা বড় ভুল করেছি। এরপর সে মনির হাতে একটা রুমাল দেয়। মনি যখন রুমাল খুলে দেখে তখন সে চমকে ওঠে। রুমালের মধ্যে একটা কাটা আঙুল ছিল। রেড স্বীকার করে যে পালানোর আগে সে সেই স্টাফের কাছে গিয়েছিল যে তাকে মেরেছিল। প্রতিশোধ নিতে সে স্টাফকে খুন করে এবং তার পায়ের একটা আঙুল কেটে নিয়ে আসে। এটা শুনে মনি আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে রেড মানসিকভাবে খুব বিপজ্জনক। পরের দিন সকালে পুলিশ রেডকে ধরে নিয়ে যায়। অশোক পুলিশ স্টেশনে এসে তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে জামিন দিতে রাজি হয় না। ফলে রেডকে জেলে পাঠানো হয়। এদিকে মনি বাড়ি ফিরে আসে। তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, যারা তাকে আবার মদ খেতে ডাকতে আসে। কিন্তু এবার সে তাদের সঙ্গে যায় না। তার স্ত্রী তাকে বলে, এইবার যদি মদ খাও তাহলে আমি এই মঙ্গলসূত্র ভেঙে দেব এবং তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। এই কথা শুনে মনি বলে, আমি আর কখনো মদ খাবো না। তার স্ত্রী খুশি হয়। তাই পরে মনির স্ত্রী তার জন্য অনেক ভালো খাবার রান্না করে। তারা বাচ্চাদের বলে বাবাকে ডেকে আনতে, কিন্তু যা হওয়ার ছিল তাই হয়। মনি আবার তার মদখোর বন্ধুর সঙ্গে চলে যায়। এটা দেখে মনির স্ত্রী ভেঙে পড়ে। সে এতটাই কষ্ট পায় যে একসময় আত্মহত্যা করার কথাও ভাবে। রাতে যখন মনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে তখন দেখে সব খাবার মাটিতে পড়ে আছে, আর বাড়িতে কেউ নেই। পরদিন মনি তার স্ত্রীর ভাইদের বাড়িতে যায়, যেখানে তার স্ত্রী ও বাচ্চারা থাকে। মনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী স্পষ্টভাবে বলে, তোর সংসারের খ্যাতাপুরি, মদের সাথেই তুই সংসার কর। তার ভাইও মনির ওপর প্রচন্ড রেগে গিয়ে তাকে প্রচন্ড মারধর করে। এতে হতাশ হয়ে মনি আরো বেশি মদ খেতে থাকে। এবার সে এত নিচে নেমে যায় যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে মদের টাকা জোগাড় করে। তার মদখোর বন্ধুরাও এই কাজে যুক্ত হয়। কিন্তু একদিন তারই এক বন্ধু অতিরিক্ত মদ পান করে মারা যায়। এটা দেখে মনি ভয় পেয়ে যায়। সে এতদিন শুধু শুনেছিল যে মদ খেয়ে মানুষ মারা যায়, কিন্তু এত কাছ থেকে কখনো দেখেনি। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয়, আমি আর কখনো মদ খাবো না। এদিকে দীপাবলির দিনে মনি তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়। সে দেখে অন্য বাচ্চারা বাজি ফাটিয়ে আনন্দ করছিল, কিন্তু তার বাচ্চাদের কাছে বাজি কেনার মতো টাকা নেই। তাদের সান্ত্বনা দিতে সে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি চুরি করার চেষ্টা করে, কিন্তু দোকানদার তাকে ধরে ফেলে এবং প্রচন্ড মারধর করে। এই ঘটনার পর মনি এতটাই ভেঙে পড়ে যে ভাবে, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু তখনই দড়ি ছিঁড়ে যায়। মনি এরপর আবার অশোকের কাছে যায় এবং অনুরোধ করে, স্যার দয়া করে আমাকে মদের নেশা থেকে বের করে আনুন। অশোক তাকে 1 সপ্তাহ নিজের কাছে রাখে। এই সময় মনি দেখে রিহ্যাব সেন্টারে এসে অনেক মানুষ ঠিক হয়ে গেছে। এমনকি রেড, যে একসময় ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সেও এখন ভালো হয়ে রিহ্যাব সেন্টারে কাজ করছে। সে বুঝতে পারে যে প্রতিদিন কত মানুষ মদের কারণে নিজেদের জীবন ধ্বংস করছে। এই সব দেখে মনি সত্যি সত্যি মদ ছাড়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মনি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে দেখে তার স্ত্রী একজন অপরিচিত পুরুষের সঙ্গে কোথাও যাচ্ছে। সম্ভবত সে নতুন জীবন শুরু করতে চলেছে। মনি তাকে বলে, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি।
তখন তার স্ত্রী রেগে গিয়ে বলে, তুই তো আগেও 1000 বার বলছিস সেই কথা, কিন্তু তোর মতো হারামিকে আমি আর বিশ্বাস করি না। আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এটা শুনে মণি পুরোপুরি ভেঙে যায়। দুঃখে সে আবার মদের দোকানের দিকে যেতে থাকে। ঠিক তখনই অশোক এসে মণির সঙ্গে দেখা করে। মণি তার কষ্টের কথা বললে অশোক নিজের জীবনের একটি গল্প শোনায়। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও ডাক্তার হই, তাই অনেক টাকা খরচ করে আমাকে মেডিকেল কলেজে ভর্তি করান। কিন্তু 3rd ইয়ারেই আমি মদ আর ড্রাগের নেশায় পড়ে যাই, পুরোপুরি আসক্ত হয়ে পড়ি। আমার এই অবস্থা দেখে বাবা আমার বিয়ে দিয়ে দেন। ভেবেছিল যে আমি হয়তো বদলে যাব। আমার স্ত্রীও আমাকে খুব ভালোবাসতো, আমার যত্ন নিত, কিন্তু আমি প্রতিদিন নেশা করে আসতাম, তাকে গালাগালি করতাম আর মারতাম। একদিন এত বেশি মারধর করলাম যে সেই অপমানে সে আত্মহত্যা করলো। তখন সে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই ঘটনা আমাকে পুরোপুরি ধ্বংস করে দিল। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। তবুও আমার বাবা আমার উপর ভরসা রেখেছিলেন। তিনি আমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিলেন, যেখানে এসে আমি নিজেকে বদলাতে পারলাম। এরপর আমি ঠিক করলাম যে আমার বাকি জীবন এই সেন্টারে উৎসর্গ করব, যাতে আরো অনেক মানুষকে বদলাতে সাহায্য করতে পারি। তুমি চাইলে তুমিও নিজেকে ঠিক করতে পারো। অশোক মণিকে একটি ছোট গাছ ও একটি কুকুর ছানা দিয়ে বলে, এই দুটোর যত্ন নিও। যদি এগুলো ভালো থাকে তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবে। মণি অশোকের কথা মেনে চলে। সে আবার দিনমজুরের কাজ শুরু করে। ধীরে ধীরে একসময় সে বড় ঠিকাদার হয়ে ওঠে। একদিন সে তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়, আর তার স্ত্রীও বুঝতে পারে যে সে সত্যিই বদলে গেছে। একদিন মণি জানতে পারে তার স্ত্রী অসুস্থ। সে স্ত্রীর কাছে ছুটে যায়, কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো তোমাদের ঠিকমতো দেখভাল করিনি, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না, আমি আর কখনো খারাপ পথে যাব না। ঠিক তখনই জানা যায় তার স্ত্রী আসলে কোনো নতুন বিয়ে করেনি। সে শুধু মণিকে তার দায়িত্বের গুরুত্ব বোঝানোর জন্যই নাটক করেছিল। এরপর স্ত্রী ও সন্তানদের নিয়ে মণি ফিরে আসে আর একসাথে থাকার জন্য একটি বড় বাড়ি কিনে ফেলে। এভাবেই তার জীবন বদলে যায়। কিছুদিন পর রিহ্যাব সেন্টারে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, যেখানে মণিকে মেডেল গ্রহণ করার জন্য ডাকা হয়। এই মেডেল সেই সকল মানুষকে দেওয়া হয় যারা নিজেদের খারাপ অভ্যাসগুলো ছেড়ে ভালো হয়েছে। মণি সকলকে জানান যে মদ তার জীবনের 10 বছর নষ্ট করে দিয়েছে। আমি কখনো চাইবো না এমন কিছু আর জীবনে ঘটুক। তবে মণি মেডেল গ্রহণ করতে অস্বীকার করে এবং বলে, এই মেডেল আসলে আমার স্ত্রীর, যিনি নিজের মঙ্গলসূত্র বিক্রি করে আমাকে এই সেন্টারে পাঠিয়েছিলেন। আমি কখনো বিশ্বাস করিনি যে আমি মদ ছেড়ে দিতে পারবো, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার স্ত্রীর জন্যই। এরপর অশোক মণির স্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ করেন। তার স্ত্রী বলে, শেষবার যখন আমার স্বামী মদ খাচ্ছিল তখন আমি আমার সন্তানদের নিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম আমার স্বামী ঠিক পথে নেই। স্ত্রী হিসেবে আমার দায়িত্ব তাকে সঠিক পথে নিয়ে আসা। আমার সন্তানদের কথাও ভাবলাম, তাদের তো কোনো দোষ নেই, তাদের তো পুরো জীবন পড়ে আছে সামনে, তাহলে তাদের নিয়ে আত্মহত্যা করা তো কোনো সমাধান না। তাই আমি আমার স্বামীকে এই সেন্টারে পাঠিয়েছিলাম যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে। সে আরও বলে, আজকের এই ঘটনার পর আমি এটাও বুঝলাম যে কখনোই দুঃখের কাছে হার মানা চলবে না। স্বামীর উপর রাগ করে যদি আমি তার কাছ থেকে চলে যেতাম, তাহলে আজকে আমি এখানে স্বামী সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এই কথা শুনে সবাই ইমোশনাল হয়ে পড়ে এবং গল্প এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর এইরকম মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।